দেখেন ভাই সাহেব, মেয়ে আপনার যে কালো, এত কালো তো পাতিলের তলার কালিও না, তবুও আমি মেনে নিতাম যদি অন্তত স্বভাবে গুণে সে যজ্ঞ হতো। আপনার মেয়ে আগেরবার বিয়ের আসর ছেড়ে পালিয়েছিল তা সারা গ্রাম জানে। এখন আপনিই বলুন অমন মেয়ের সাথে আমাদের রাজপুত্তুর ছেলের বিয়ে দেওয়া যায়? কথাগুলো শেষ করেই কাঠের চেয়ারটা ছেড়ে উঠলেন স্কুলমাস্টার আতশবাবু। দরজা অভিমুখে দাঁড়াতেই টকটকে ফরসামতন এক মেয়ে এসে দাঁড়াল আতশবাবুর সামনে। আতশবাবু ভ্রু কুঁচকে জব্বার সাহেবকে জিজ্ঞেস করলেন, এ মেয়েকে? জব্বার সাহেব কাচুমাচু করে বললেন, এইটে আমার ছোট মেয়ে, শহরের কলেজে পড়ে। আমাগো লগে দেখা করতে আইছে। আতশবাবু আর কিছু বললেন না। দ্রুত স্থান ত্যাগ করলেন তিনি। আতশবাবু স্থানীয় এলাকার স্কুলমাস্টার, আর জব্বার সে স্কুলেরই মামুলি একটা পিয়ন। তবুও যে আতশবাবুর পদধূলি তার বাড়িতে পড়েছে এ ভেবেই জব্বার আনন্দিত হয়। আবার পরক্ষণেই বড় মেয়ের কথা ভেবে মনে বিষাদ জাগে। বড় মেয়েটার বুঝি তার আর গতি হল না। আহা, ওই মায়াবী মুখখানা মেয়েটার তা আর কেউ বুঝল না। পুকুর পাড়ে বসে আছে বিষাদিনী। জলপদ্মে ভরা পুকুরটা বড্ড প্রিয় তার। মা মারা যাওয়ার পর থেকে এই পুকুরের পদ্মগুলোর মাঝেই যেন সে মাকে খুঁজে পায়। বেঁচে থাকতে তিনি মাঝে মাঝেই বিষাদিনীর হাতে পদ্মফুল তুলে দিয়ে বলতেন, বিষাদিনী নাকি পদ্মফুলের মতো কোমল। এসব ভাবলেই চোখ বেয়ে জল আসে তার। হঠাৎ পুকুরে ঢিল ছুড়ল কেউ একজন। পাড়ে বসে থাকায় কিছুটা পানি ছিটকে বিষাদিনীর শাড়ির আঁচল ভিজিয়ে দিল। মাথা তুলে তাকাতেই বিষাদিনী দেখল এক সুদর্শন যুবক। সুদর্শন বললে ভুল হবে, মাত্রাতিরিক্ত সুদর্শন। এমন পুরুষকে বোধহয় ৭ জনম তপস্যা করলেও পাওয়া যায় না। বিষাদিনী মাথা নিচু করে পুকুরপাড় থেকে উঠে আসতে নিলে ছেলেটি তাকে ডাকে। ছেলেটির পিছু ডাকে সাড়া দিতে ইচ্ছে করে না বিষাদিনীর। কি ভেবে যেন পিছনে ফেরে সে। যুবকটিকে দেখে বিষাদিনী ধারণা করতে পারে যুবকটি বয়সে বিষাদিনীর ছোটই হবে। আমি শাহেদ, আমার বাবা আজ আপনাকে দেখতে এসেছিলেন সকালবেলা। জি আমি জানি। আসলে ব্যাপারটা কিভাবে যে বলি। অত দ্বিধা করার দরকার নেই, যা বলার স্পষ্ট করে বলেন। আসলে আমাদের আপনার ছোট বোন তারাকে ভালো লেগেছে। আপনার যদি কোনোরকম আপত্তি না থাকে, তাহলে আমরা আপনার বাবার সাথে কথা বলতে চাই। বুকের ভেতর ধক করে উঠে বিষাদিনীর। গলা দিয়ে যেন কথা বের হতে চায় না। কি বলবে সে? একটা ছেলে যার সাথে তার বিয়ে ঠিক হওয়ার কথা, সে তাকে না পছন্দ করে তার ছোটবোনকে পছন্দ করেছে। এক্ষেত্রে কি বলা উচিত তার? ঠোঁটে হাসি ঝুলিয়ে শাহেদকে আশ্বস্ত করে সে যে শাহেদ নির্দ্বিধায় তার বাবার সাথে কথা বলতে পারে। বিষাদিনীর মুখের হাসিতে আশ্বস্ত হওয়া শাহেদ বেশ ফুরফুরে মেজাজে পুকুরপাড় ত্যাগ করে। পিছনে পড়ে রয় বিষাদিনী আর তার পরিপক্ক অভিনয়। অবশ্য এ অভিনয় তো সে সেই কবে থেকে করে আসছে। অসুন্দর চেহারা, কলঙ্কিত চরিত্র এসব নিয়ে ভালো থাকার অভিনয় করতে করতে পাক্কা অভিনেত্রী হয়ে উঠেছে। এখন কেউ তো তার মুখ দেখে বুঝতেও পারে না মেয়েটা আদৌ ভালো আছে নাকি অভিনয় করছে। এটা কি বিষাদিনীর সার্থকতা নাকি মানুষগুলোর ব্যর্থতা বোঝা বড় দায়। বিষণ্ণ চোখে হাসি মুখে একটা পদ্মফুল তুলে বাড়ির দিকে এগোল। আতশবাবু বেশ আনন্দে আছেন। অবশেষে ছেলের জন্য যজ্ঞ বৌমা পেয়েছেন। যেমন ফর্সা গায়ের বরণ, 4 গ্রামে এমন ফর্সা মেয়ে আর একটাও নেই। তার উপর আবার শহরে কলেজে পড়া, এমন মেয়েই তো হতে পারে মাস্টার বাড়ির বউ। বড় ছেলেটা তো গর্দব, কোথাকার কোন অশিক্ষিত মেয়ে বিয়ে করে এনে রেখেছে, ওই মেয়েকে নিয়ে কি সমাজে মুখ দেখানো যায়? এবার ছোট ছেলেকে সুন্দরী শিক্ষিত মেয়ের সাথে বিয়ে দিয়ে গর্বে বুক ফোলাবেন আতশবাবু। এসব ভাবছিলেন এমন সময় বড় বৌমা আসমার হাত থেকে কাচের গ্লাসটা পড়ে ভেঙে 2 টুকরো হয়ে গেল। আতশবাবু ঘর থেকেই চেঁচাতে লাগলেন, বাপ মা তুলে গালিও বাদ গেল না। আসমা সেসব কানে নেয় না আর। এসব তার কাছে অতি সামান্য, নিজের শ্বশুরের স্বভাবে অবগত সে। ধীরে ধীরে কাচটুকু পরিষ্কার করে ঘরে বসতেই শ্বশুরমশাইয়ের ডাক। আসমা আর বসার সুযোগ পেল না। উঠে চা বানাতে গেল রান্নাঘরে। আসমা গরিব ঘরের মেয়ে। আতশবাবুর বড় ছেলে সাহেব ভালোবেসে আসমাকে বিয়ে করে এনেছিল, তবে এই বিয়ে আতশবাবু কোনকালেই মেনে নেননি। বিয়ের 7 বছর পেরোল, ছেলের সামনে ভালো সাজলেও, ছেলের আড়ালে সারাক্ষণই আসমার উপর তার অমানবিক নির্যাতন চলেই। পান থেকে চুন খসলেই বাপমা তুলে গালি, চর থাপ্পড় আবার কখনো বা 2 বেলার খাবার বন্ধ রাখা এসবে এখন অভ্যস্ত হয়ে উঠেছে আসমা। সারাদিনের কাজকর্ম শেষ করে আসমা ঘরে এসে বসল। বাইরে জরুরি কথাবার্তার সভা বসেছে, সেখানে যাওয়া বারণ তার, অশিক্ষিত মেয়ে বলে কথা। মাঝে মাঝে নিজের উপর বড্ড মায়া হয় আসমার।
মনে হয় সব ছেড়ে চলে যেতে। পরক্ষণেই মাথায় আসে সাহেব নামক মানুষটার রাজ্যে সে রাজরানী, থাকুক না হয় বাড়ির দাসী হয়ে। কি যায় আসে। বাবা সাহেব শোন, আমরা বরং কাল 4 কেজি মিষ্টি আর 2 হাঁড়ি দই আর অল্পস্বল্প ফলফলাদি সামগ্রী নিয়ে যাই। কাল পাকা কথা বলে কাবিনটা করিয়ে রাখব, পরে বড় করে সব হবে। আচ্ছা বাবা, আমার কোন আপত্তি নেই এতে। কি বলো সাহেব ভাইয়া, এটা বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? কালই কাবিন, ওনাদের একটু ভাবার সময় দিতে হবে তো। বড় ছেলেটাও আমার হয়েছে আস্ত বলদ। অত ভাবাভাবির কি আছে? শহরের বড় কোম্পানিতে চাকরি করে আমার ছেলে, রাজপ্রাসাদের মতো একটা বাড়ি আমাদের, টাকা পয়সার অভাব আছে নাকি? টাকা পয়সা দিয়ে তো সব হয় না বাবা। সাহেব, তুই চুপ কর তো, যা ঘরে যা। সাহেব বাবার কথা মনে ঘরে ঢুকল। আসমা যেন এই অপেক্ষাতেই ছিল। সাহেবকে দেখেই লজ্জার আভা ফুটে উঠল তার গালে। সাহেব এ লজ্জার মানে বুঝল না। দাম্পত্য জীবনের 7টা বছর পার করেও মেয়েটা তাকে দেখলেই কেমন কারণে অকারণে লজ্জা পায়। সাহেবের বসতে দেরি, আসমার সারাদিনের জমে থাকা গল্প শুরু করতে দেরি হল না। মুগ্ধ নয়নে আসমার গল্প শ্রবণ করতে লাগল সাহেব। তারা আসার পর থেকেই খিটখিটে মেজাজে আছে। না বাবার সাথে ঠিকমতো কথা বলছে আর না বিষাদিনীর সাথে। জব্বার সাহেব তেমন কিছু না বললেও বিষাদিনীর মনটা কেন যেন বোনের অমঙ্গলের আশঙ্কায় খচখচ করছে। ফোন হাতে নিয়ে স্ক্রুল করছে তারা। কিছুক্ষণ পরপরই মেসেজের টুংটাং শব্দ হলেও তা সম্পূর্ণ উপেক্ষা করে চলেছে সে। একটু বাদে কল আসলো, সেটাও কেটে ফোন বন্ধ করে শুয়ে পড়ল সে। তারার মনটা আজ বড্ড ভালো। খুব কাছের মানুষটাকে যন্ত্রণা দিতে পেরে যেন আনন্দ হচ্ছে তার। মাঝে মাঝে তারার নিজেকে নিকৃষ্ট মনে হয়, একেবারে অমানুষের মতো নিকৃষ্ট যে মানুষকে যন্ত্রণা দিয়ে শান্তি পায়, আবার কখনো কখনো মনে হয় এই নিকৃষ্টতার মাঝেই তার সমস্ত স্বস্তি লুকিয়ে আছে। এমন হিংস্রতা যেন উপভোগ করে সে। চোখ বন্ধ করে তারা। মা আমাকে বাঁচাও, মা মেরে ফেলো না আমায়, যন্ত্রণা হচ্ছে আমার। মা! ঘুম ভেঙে যায় তারার। বাচ্চাটার কান্না যেন এখনো কানে বাজছে তার। মাগরিবের আজান দিচ্ছে কাছের মসজিদে। জব্বার সাহেব অজু করে নামাজের জন্য বের হচ্ছেন। আচমকা ঘটল এক অঘটন। জব্বার সাহেব আঙ্গিনায় বিশাল বড় এক ছায়ামূর্তি দেখেছেন। ভয়ে তিনি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেছেন। তারার বড্ড বিরক্ত লাগল। মানুষ ছায়া দেখেও ভয় পায়? ঘর থেকে বেরোল না সে। অন্যদিকে বাইরে বিষাদিনী চিৎকার করে কাঁদছে। বাবার এই অবস্থায় সে কি করবে বুঝে উঠতে পারছে না। আশেপাশের লোকজন মিলে ধরে জব্বার সাহেবকে ঘরে এনে শোয়ায়। ছোট্ট বাড়ি তাদের, দুটো মাত্র ঘর। একটাই জব্বার সাহেব তার স্ত্রীকে নিয়ে থাকতেন, অন্যটা মেয়েদের জন্য। অনেকক্ষণ বাদে তারা ঘর ছেড়ে বেরোল। জব্বার সাহেবের তখনও জ্ঞান ফেরেনি। লোকমুখে কথা ছড়িয়েছে, জব্বার পিয়নরে নাকি জিনে ভয় দেখাইছে। গ্রামাঞ্চল, কথা ছড়াতে রোটাতে সময় লাগে না। বিষাদিনী বাবার পায়ের কাছে বসে। তারা একপাশে বিরক্ত মুখে বসে আছে যেন রাজ্যের ব্যস্ততা ফেলে সে এখানে বসে সময় নষ্ট করছে। ধীরে ধীরে চোখ খুললেন জব্বার সাহেব। বিষাদিনীকে প্রথমে দেখেই যেন মন খারাপ হয়ে গেল, পরক্ষণেই তারাকে দেখে হেসে উঠলেন। দুজনকে আশ্বস্ত করে বললেন, আমার কিছুই হয়নি, তোদের চিন্তা করতে হবে না। বুড়ো হইছি তো, মনের ভ্রম হইছে হয়তো। তারা আর কিছু না বলে চলে যায়। বিষাদিনী জব্বার সাহেবকে খাবার দিয়ে তারপর ঘরে আসে। তারা রাতে আর খায়নি। বিষাদিনী ঘরে ঢুকে দেখে তারা ঘুমিয়ে পড়েছে। সেও আর খায় না। তারার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ভোরবেলা থেকেই মাস্টার বাড়িতে কাজের ব্যস্ততা। বাড়িতে 4 জন কাজের লোক, তবুও আতশবাবু কাজের ভারটা আসমার উপর চাপাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। মূলত এর কারণ 2টা। প্রথমত, আসমার কাজের হাত কাজের লোকদের চেয়ে কয়েক গুণ ভালো। দ্বিতীয়ত এবং প্রধান কারণ হল আসমার উপর কাজ চাপিয়ে তাকে সারাক্ষণ ব্যস্ত ক্লান্ত রেখে তিনি স্বস্তি পান। একটু পরেই সবাই যাবে জব্বার সাহেবের বাড়ি। তোড়জোড় চলছে। মাস্টার বাড়ির নিয়ম হল, নতুন বউকে 7 বার ধোয়া আয়নায় মুখ দেখিয়ে, নিজের হাতের ছাপ ফেলে তবেই ঘরে ঢুকতে হয়। আসমার বেলায় অবশ্য এসব নিয়ম কানুন মানার সুযোগ হয়নি। আয়নাটা ধুয়ে ঘরে আনার সময় আচমকাই মাথা ঘুরে ওঠে আসমার। হাত ফসকে আয়না পড়ে সাথে সাথে টুকরো হয়ে যায়। তিরিক্ষি মেজাজে থাকা আতশবাবু চাকর বাকরের লেহাজ না করেই আসমার গালে কষিয়ে একটা চড় মারেন। অসুস্থ আসমার সাথে সাথে মেঝেতে পড়ে যায়। এ দৃশ্য সচক্ষে দেখে সাহেব, মুহূর্তেই রাগ চড়ে যায় তার মাথায়।
এতদিনও সে উড়ো খবর পেয়েছিল যে তার বাবা তার বউকে অত্যাচার করে, কিন্তু আজ তো সচক্ষে দেখল। আতশবাবু অহংকারী ভাব নিয়ে বেরিয়ে গেলেন। সাহেব এসে আসমাকে কোলে করে ঘরে নিয়ে এলো। কাজের লোকদের বলে ডাক্তার ডাকল। ডাক্তার সাহেবা এসে আসমাকে ভালোভাবে চেক আপ করলেন। অতঃপর হাসিমুখে সাহেবকে বললেন, মিষ্টিমুখ করাও সাহেব, বাবা হতে যাচ্ছ তুমি। ডাক্তারের মুখে এই কথা শোনামাত্র সাহেবের মনে হল সে যেন কল্পনায় আছে। 7 বছর পর তার ঘর আলো করে তার অংশ আসতে চলেছে ভাবতেই যেন তার মনে আনন্দ দোলা দিচ্ছে। পরক্ষণেই নিজের বাবার কানকারখানায় মারাত্মক রাগের উদ্রেক হয় তার মনে। আতশবাবু যেন বড্ড তাড়াহুড়ো করছেন, কিন্তু ছোট মেয়ের জন্য এত ভালো সম্বন্ধ আর পাবেন না তিনি। আতশবাবুর কথায় তাল মেলাতে ব্যস্ত তিনি। তার আর কোন প্রতিকার নেই। আচমকা একজন এসে আতশবাবুর কানে কানে কি যেন বলে গেল। আতশবাবুর মুখ রাগে লাল হয়ে উঠল। তিনি জেদ ধরে বসলেন তিনি তার ছোট বৌমাকে আজই ঘরে তুলবেন। জব্বার সাহেব সামান্য মনক্ষুণ্ণ হলেন, তবে কিছু বললেন না। আতশবাবুর কথাতেই সায় দিলেন তিনি। বিয়ে সমাপ্ত হল। ছোট মেয়েকে বিদায় দেওয়ার পালা, কিন্তু বড় মেয়ের নামগন্ধ নেই আশেপাশে। তার উপর আতশবাবু যেন তারা মাথায় করে রেখেছেন, ক্ষণে ক্ষণে তারা দিচ্ছেন। অবশেষে ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে জব্বার সাহেব ছোট মেয়েটাকে বিদায় দিলেন। কান্না থামল না তার, অথচ তারা চোখ শুষ্ক। সাজানো পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে তারাকে, এটাও বোধহয় মাস্টারবাড়ির রীতি। দূরে পুকুরপাড়ে বসে বিষাদিনী দেখল বোনের বিদায়, তবে সামনে এলো না। পদ্মপুকুরটার ধারেই বসে জলপদ্মগুলো অবলোকন করতে লাগল। একটা কথা আমি বড্ড অবিশ্বাস করতাম যে যে যেমন সে তেমন চরিত্রের জীবনসঙ্গী পাবে। ভাবতাম যতই খারাপ হই, বিয়ের আগে খোঁজখবর নিয়েই তো বিয়ে করব, খারাপ কি করে হবে। অথচ দেখুন তারার গর্ভের বাচ্চাটা নষ্ট করার পর ওর সাথে যোগাযোগ হলো না আর। আমিও একদিন পর সব ভুলে গেলাম। মায়ের পছন্দে বিয়ে করলাম, আর সে মেয়ে এখন আমারই অফিসের বসের জন্য আমায় ডিভোর্স দিল। যে যেমন করে, ফলটাও তেমনই পাই ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ কথাগুলো আমায় বলার জন্য। তারার বড় বোন হিসেবে আমার এসব জানার অধিকার আছে। আপনি এখন যান। শহুরে ছেলেটা চলে যায়। ছেলেটার সাথে তারার 2.5 বছরের সম্পর্ক, কতটা নিকৃষ্ট সম্পর্ক ছিল তাদের তা আর ভাবতে পারল না বিষাদিনী। তারার ফোনে ছেলেটার নম্বর দেখে লিখে রেখেছিল সে। তারা চলে যাওয়ার 6 মাস পর ছেলেটার সাথে কথা বলে বিষাদিনী। একান্ত বাধ্য হয়ে ছেলেটাকে আসতে বলে। ছেলেটা এসে বিষাদিনীর সাথে সাক্ষাৎ করে সব কথা স্বীকার করে। বিষাদিনীর বড্ড কষ্ট লাগে। যে মায় সে পড়েছিল, সে মায় তার বোনও পড়ল। আহা, পীড়িতির মায়া, সে যে ছাড়া দেয়। হাসে বিষাদিনী। বিয়ের আসর থেকে পালিয়েছিল প্রণয়ের টানে, অথচ সে প্রণয়ের মানুষটা তাকে মাঝরাস্তায় ফেলে কেড়ে নিয়ে গিয়েছিল ব্যাগে থাকা সামান্য টা টাকা। অনুভূতির মূল্যের চেয়ে ওই টা টাকার মূল্য বুঝি বেশি ছিল। কি ভেবে যেন আজ মাস্টারবাড়ির চৌকাঠে পা রেখে বিষাদিনী। আতশবাবুর মেজাজ সামান্য খারাপ হলেও তিনি এখন আর তেমন কিছু বলতে পারেন না। বড় ছেলে বউ এখন তার শহরে থাকে, মাসে মাসে টাকা পাঠায়, তবে সাহেব সাফ সাফ জানিয়ে দিয়েছে সে আর কোনোভাবেই আসমাকে নিয়ে এই বাড়িতে ফিরবে না। আতশবাবু প্রথম প্রথম কিছুই মনে নিতেন না, কিন্তু দিন যেতেই বুঝতে পারলেন তার বাড়িটা শৃঙ্খলা পরিপন্থী হয়ে উঠেছে। সমস্ত কাজকাজের লোকদের উপর দিয়ে ছোটবউ সারাদিন বিশ্রাম করে, পড়াশোনা তো শিখেও তুলেছে, অথচ ছেলেটাও এসব দেখে কিছু বলে না। উল্টো আতশবাবুকেই ধমকায়। কত সাধ করে ছোট বৌমা এনেছিলেন তিনি, অথচ এখন তাকে ডাকিনি মনে হয় তার। আসমার কথা এখন অবশ্য মনে পড়ে তার। ভাবেন মেয়েটা সত্যিই নিখুঁত ছিল, কিন্তু তিনি সোনা খুঁজতে গিয়ে হিরে হারিয়ে ফেলেছেন। বাচ্চাটাকে মেরে ফেললি তারা? তোমায় এসব কে বলল? আমার সংসারে আগুন লাগাতে এসেছ? না রে, কিন্তু ভুলে যাস না কর্মের ফল সবাই ভোগ করে। কিসের কর্মফল? আমার জীবন দেখে হিংসে হচ্ছে তোর। আমার স্বামীর মতো ভালো স্বামী যে তুই জীবনেও পাবি না এই ভেবে হিংসে করছিস। তোমার ঘর পরিষ্কার করিয়ে দিয়েছি, যাও ঘুমাও, কাল ভোরবেলা উঠে চলে যাবে। বিষাদিনী তাচ্ছিল্যের হাসি হাসে। ঘরে এসে শুতেই একটু বাদে কানের কাছে গরম নিঃশ্বাস অনুভূত হয়। গা শিউরে ওঠে বিষাদিনীর। আচমকা কেউ একজন তার হাত চেপে ধরে। চিৎকার দিয়ে উঠে সে। পাশের ঘর থেকে তারা দৌড়ে এসে লাইট জ্বালায়। দেখতে পায় তার গুন্ধর স্বামী লজ্জার্ত মুখে বিষাদিনীর কাছ থেকে সরে আসে। বিষাদিনীর কথা যেন তারার কানে বাজতে থাকে, এটাই কি তবে কর্মফল তার? তার স্বামী যাকে প্রত্যাখ্যান করেছিল,
তারই কাছে এলো নতুন শরীরের টানে। সম্পর্কটা কি তবে শুধুই শরীরের? পরদিন কাকডাকা ভোরে বিষাদিনী বাড়ি ফেরে। পুকুর পাড়টাতেই বসে থাকে সকাল থেকেই। নাওয়া নেই, খাওয়া নেই, শুধু জলপদ্মগুলোকে দেখে সময় কাটানো। মায়ের কথা বারবার মনে পড়ে বিষাদিনীর। আদৌ কি সে জলপদ্মের ন্যায় কোমল? বিষাদিনীর কেন যেন মনে হয় শাহেদ আর তারার ঘটনাটা আসলেই বুঝিয়ে দেয় যে যেমন সে তেমন জীবনসঙ্গীই পাবে। তবে কি বিষাদিনীর জীবনে জলপদ্মের মতো কোমল কোন মানুষ আসবে? ভাবতেই লজ্জার আভা ফুটে ওঠে বিষাদিনীর শ্যামবর্ণ গালে। সমাপ্ত। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে যারা শুনেছ তারা অবশ্যই জানাবে। প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না।